আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা প্র্যাকটিস সেট ম্যাথের আমাদের যে জব ম্যাথ বইয়ের প্র্যাকটিস সেট যে ম্যাথগুলো ছিল, তো এর আগে আমরা লাভ ক্ষতি আর হচ্ছে সুদ কষার অঙ্কগুলো আমরা সমাধান করে দিয়েছি। আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। তো আমরা সিরিয়াল অনুসারে করব। লাভ ক্ষতি আর সুদ কষার অঙ্কগুলো যেহেতু আগে করে দিয়েছি, তো ওগুলো বাদ রেখে বাকি অঙ্কগুলো আমরা আজকে করব। ভিডিওটা অনেক বড় হবে কারণ আমরা 50টা ম্যাথ সমাধান করব। তো আমরা 1 নম্বর অঙ্কটা করব না, কারণ বার্ষিক সুদের হার এটা হলে তো এই অঙ্কটা করা হয়ে গেছে। তো আমরা তারপরে যে অঙ্কটা আছে 2 নম্বর এটা করব। এখানে বলা আছে যে টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। দেখেন এখানে কি আছে, টাকায় 4টি আর টাকায় 6টি, মানে 1 টাকাতে 4টি কিনছে, 1 টাকা দিয়ে আবার 6টি কিনছে। সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করছে। দেখেন 1 টাকায় 4টি কিনছে, 1 টাকায় 6টি, টোটাল মিলে 10টি। 2 টাকায় কিনতেছে কয়টি, দেখেন 2 টাকায় কিনতেছে 10টি। আর বলেছে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রি করতেছে, 2 টাকায় 10টা দরে কিনতেছে টোটাল, মানে দুইটা কিন্তু দুই রকমের। 1 টাকায় 5টি দরে বিক্রি করতেছে, তো এতে তার লাভ বা ক্ষতি হলো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে এই ধরনের অঙ্কে সবসময় ক্ষতি হবে। এই ধরনের অঙ্কে সবসময় ক্ষতি হবে। যেহেতু আমরা প্রিলির জন্য করব 2 নম্বর অঙ্কটা, তো এটা করার শর্টকাট টেকনিক হচ্ছে যে টাকায় যতটি কিনুক, যেমন টাকায় এতটি, টাকায় এতটি, এগুলো আমাদের দেখার দরকার নেই। যদি আপনি দেখেন যে 1 টাকা যতটি কিনতেছে আর আরেকবার 1 টাকা যতটি কিনছে, দুইটা যোগ করবো, যেমন এখন 4টি যোগ 6টি, দুইটা যোগ হইতেছে সমান 10। এটাকে যদি 2 দ্বারা ভাগ করলে যদি টাকায় যতটি দরে বিক্রি করে ততটি সমান হয়, এই অঙ্কটাই কঠিন। কিন্তু টাকায় যতটি দরে বিক্রি করে তার সমান, এখানে দেখলাম 5টি হয়, 2 দ্বারা ভাগ করলে। তাহলে এই অঙ্কটা করার শর্টকাট টেকনিক হচ্ছে, আপনি উপরে সবসময় যদি শতকরা বলছে 100 দিবেন, আর নিচে টাকায় যতটি বিক্রি করবে, 1 টাকায় যতটি বিক্রি করবে ওইটা হোল স্কয়ার। যেমন এখানে কি 100 আর টাকায় বিক্রি করে 5টি, এই জন্য 5 স্কয়ার। এটার অ্যান্সার যা আসবে দেখেন 100, নিচে হচ্ছে 25 সমান হচ্ছে 4। তো এটা রয়েছে। আর আমি আগেই বলেছি যে এই ধরনের অঙ্কের সবসময় ক্ষতি হয়, এখানে দেখেন ক্ষতি হয় 4%। তো আপনি এই ধরনের যে কোনো অঙ্ক এভাবে চলে আসবে। সাপোজ আমি যদি এটা না বলে যদি এটা বলা থাকতো এরকম যে 1 টাকায় 8টি কিনে আবার 1 টাকায় কিনতেছে 12টি কিনতেছে, কিনে 1 টাকায় যদি 10টি দরে বিক্রি করে তাহলে কত লাভ বা ক্ষতি হবে, এরকম যদি আসে যে 1 টাকায় 8টি কিনে এবং টাকায় 12টি দরে সমান সংখ্যক আমরা বা কলা কিনে টাকায় 10টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি কি বলছিলাম যে যতগুলা ক্রয় করে দুইটা যোগ করবেন আগে, 12 20, এটাকে 2 দ্বারা ভাগ করে যদি দেখেন যে টাকায় যতটি বিক্রি করতেছে, টাকায় বিক্রি করতেছে 10টি, এটা সমান হয়েছে, তাহলে আমি এই সিস্টেমে করব। শর্টকাট কোনটা, এটা যে উপরে সবসময় 100 আর টাকায় যতটি বিক্রি করতেছে, এখানে টাকায় কতটি বিক্রি করতেছে 10টি, এখানে বিক্রি করছিল 5টি, এই জন্য 5 স্কয়ার লিখছিলাম, কিন্তু এখানে হবে কত 10 স্কয়ার। তো দেখেন 100 বাই, এখানে তাহলে 100 হয়ে যাবে, কারণ 10 স্কয়ার মানে 100। তো দেখেন এটা কাটাকাটি করলে 1 হবে, তাহলে 1% ক্ষতি হয়। তো এই ধরনের অঙ্কগুলো আপনারা চাইলে খুব সহজে এইভাবে সমাধান করতে পারেন। তারপর যে অঙ্কটা আছে দেখেন পিতা পুত্র, তো এই অঙ্কটা আমরা করব। পিতা পুত্র অঙ্কগুলো খুবই সহজ, এই অঙ্কটা বুঝতে হবে। দেখেন এখানে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর। পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বর্তমান তাদের দুইজনের বয়সের যোগফল 84 বছর। তো 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5:3। 10 বছর পূর্বে মানে 10 বছর পূর্বে মানে কি 10 বছর আগে হলে থাকলে 10 বছর পর এর অনুপাত কত হবে। তো এখান দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, কার বয়স কত এটা দেওয়া নেই, জাস্ট বলা হয়েছে দুইজনের বয়সের যোগফল। তো আমরা ধরে নিলাম যে পিতার বর্তমান বয়স বয়স x বছর, এর লেখা কিন্তু দরকার নেই, জাস্ট আমি লিখতেছি। তারপরে একটা দিলাম যে পুত্রের বর্তমান বয়স, এটা আমরা ধরে নিলাম y বছর। আমাদের প্রথম শর্ত মতো কি বলা আছে দেখেন যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যোগফল, মানে এইটা আর এইটা বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি পিতার x আর এইটা, এই দুইটার যোগফল কত দেওয়া আছে 84, এটা দেওয়া আছে, এই দুইটার যোগফল 84। তারপরে যে কন্ডিশনটা বলা আছে দেখেন 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এইটা, তাহলে আমাদের 10 বছর আগে চলে যাইতে হবে,
কিভাবে? 10 বছর পূর্বে মানে কি 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা। তো 10 বছর আগে, বর্তমানে পিতার বয়স কত? x বছর আমরা জানি। তো 10 বছর আগে তাহলে তার বয়স কত ছিল? আমি যদি বলি যে বর্তমানে আপনার বয়স 24 বছর, 24, আমি যদি বলি যে 10 বছর আগে আপনার বয়স কত ছিল, বর্তমানে কিন্তু আপনার 24। যদি বলি যে 10 বছর আগে আপনার বয়স কত ছিল, তাহলে আপনি কি করবেন? আপনার 24 থেকে 10 বিয়োগ করবেন, তাহলে বর্তমান বয়সটা মানে 10 বছর আগের বয়স বের হবে। তো সেইভাবে আমরা এই কাজটা করব যে বর্তমানে পিতার বয়স x বছর, কিন্তু 10 বছর আগে তার বয়স কত ছিল, তাহলে x - 10, এটা পিতার বয়স। সেইভাবে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? দেখেন বর্তমানে পুত্রের বয়স y, তো এইটা 10 বছর আগে পিতার বয়স এইটা, পুত্রের বয়স এইটা। তো আমাদের বলা হয়েছে যে অনুপাত কত, তাহলে এটার অনুপাত, তো আমাদের এটার একটা অনুপাত দেওয়া আছে, দেখেন 5:3। তো আমরা লিখে পেলাম 5:3। তো এখান থেকে এই দুইটা কন্ডিশন থেকে আমাদের x এর মানটা বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখেন আমরা জানি অনুপাত মানে ভাগ, তো x - 10 y - 10 5/3। এখন যদি আপনি কোনাকুনি গুণ করেন, এই 3 দ্বারা এটাকে গুণ হবে, 5 দ্বারা এটাকে গুণ করতে হবে, কোনাকুনি গুণ, তাহলে 3x - 3 × 10 = 30, আর এখানে 5y - 50। তো আমরা x এর গুলো এক সাইড করে ফেলি, x আর y, আর বাকিগুলো আলাদা করি। তো দেখেন 3x, এটা যদি এই সাইডে নিয়ে আসেন তাহলে 5y, আর এখানে এটা যদি এই সাইডে নিয়ে যান 50 + 30। তো ব্যাপারটা কেমন হচ্ছে দেখেন, এখানে হচ্ছে 3x - 5y, আর এখানে হচ্ছে -20। কিন্তু দেখেন আমাদের দরকার হচ্ছে x এর মান, বাট এখানে কিন্তু আমরা রেখে আসছি দেখেন যে x + y = 84। তো এখান থেকে চাইলে আমরা x অথবা y এর মান বের করে এখানে বসাইতে পারি। তো আমরা y এর মানটা এখানে এনে বসিয়ে দিই, তাহলে দেখেন এখান থেকে যদি আমরা y এর মানটা বসাই যে এখান থেকে, তো কি হবে? y = x এই সাইডে চলে আসবে, তাই তো? বা x এর মানটা আমরা নিই, এটা সুবিধা হবে। তো x = দেখেন 84 - y। তো আমরা এটা কই থেকে পেলাম? x এর পরিবর্তে আমরা এখানে কি বসতে পারি? 84 - y। তো এই ইকুয়েশন আমরা 3 × 84 - y, আর এখানে ছিল 5y = -20। তো এখন দেখেন আমরা যদি এটা গুণ করি, 3 × 4 = 12, 2 3 × 8 = 24, 25 -3y -5y = -20। তো এখানে হচ্ছে -8y, আর এটা যদি এই সেট নিয়ে আসেন -272, ওই পাশে মাইনাস মাইনাস কাটা যাবে। তো y = আমরা পাবো 272, নিচে হচ্ছে 8, 3 × 8 = 24, 4 × 8 = 32। তো y এর মান আমরা পেয়ে গেলাম। y এর মানটা পাওয়া মানে কি? আমরা কি ধরছিলাম? y এর মানটা কি ছিল? y এর মান ছিল পুত্রের বয়স। y এর মানটা ছিল কি? পুত্রের বর্তমান বয়স। আর এখান থেকে আমরা জানি যে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি ছিল এত, এটা ছিল। আর আমরা যেহেতু এখানে y এর মানটা পেয়ে গেছি, এখানে y এর মানটা যদি বেশি বসিয়ে দিই তাহলে x এর মানটা কিন্তু বেশি পেয়ে যাব আমরা। তো এখানে 34, 84, x = এখান থেকে যদি বিয়োগ করেন তাহলে হবে 50। দেখেন x এর মান, তাহলে x = আমরা পেলাম 50, আর y = পেলাম আমরা 34। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিতার বর্তমান বয়স, এটা পুত্রের বর্তমান বয়স, যেটা আমরা ধরে নিয়েছিলাম। দেখেন পিতার বর্তমান বয়সে তো পুত্রের বর্তমান বয়সে। এখন আসলে এই দুইটা আমরা পেয়ে গেলাম। তো পাওয়ার পর আমাদের কোশ্চেনে কি চেয়েছে আমরা ওটা দেখবো। এখন কোশ্চেনে চাওয়া হয়েছে যে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কি? 10 বছর পর আমরা বর্তমান বয়স এটা আমরা দিলাম যে বর্তমান বয়স এইটা 50। এখন যদি বলতেছে আরো 10 বছর পরে, তাহলে 10 বছর পরে কি আরো 10 যোগ হবে। তো 10 বছর পরে পিতার বয়স হবে এইটা, আর পুত্রের বয়স হবে এইটা। তো আমাদের বলছে এই দুইটার অনুপাত কত। দেখেন এই দুইটার অনুপাত, তো এখানে অনুপাত চিহ্ন দিয়ে দেন, তাহলে 60, আর অনুপাত যেহেতু ভাগ এখানে হচ্ছে 44। তাহলে কত হচ্ছে দেখেন 15, যদি ভাগ করেন 4 দ্বারা, 4 × 15 = 60, আর 4 × 11 = 44, তাহলে হচ্ছে 15:11। তো চলে আসছে। তো অঙ্কটা আসলে বড় মনে হলে আসলে কিন্তু কিছু না, জাস্ট আপনার এখানে আপনি অনেক শর্টকাটে করতে পারবেন, এটা আপনার মতো করে করবেন। আমি জাস্ট একদম ডিটেলস আকার দেখিয়ে দিলাম, রিটেনের জন্য আপনার এটা খুবই কমন একটা অঙ্ক। দেখেন এরপর 4 নম্বর অঙ্কটা বলা আছে, দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। তো সংখ্যাটি কত? তো দুইটি সংখ্যার যোগফলের অর্ধেক আমরা জানি না যে সংখ্যাগুলো কত। একটা সংখ্যা ধরে নিলাম x, অপর সংখ্যা ধরে নিলাম y, xটা ধরে নিলাম y এর চেয়ে বড়, যেহেতু বড় ছোট সংখ্যা ধরে নিলাম। তো আমাদের বলা আছে দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক
দুইটা সংখ্যা, একটা এক্স একটা ওয়াই ধরছিলাম, এই দুইটা সংখ্যার বিয়োগফল, তাহলে বিয়োগফলের যেখানে যা যা বলা আছে আমি তাই করব। এই দুইটা সংখ্যার বিয়োগফলের অর্ধেক, তাহলে বিয়োগফল, দুইটা সংখ্যার বিয়োগফল বের করলাম, তার অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করলে অর্ধেক হয়ে যাবে। এইটা দেওয়া আছে কত, 2। তো এটাই বলা আছে দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2। তো এখান থেকে আমরা চাইলে দেখেন এক্স মাইনাস ওয়াই কোনাকুনি গুণ করে এটা 4 লিখতে পারি। এটা কি ইকুয়েশন নম্বর 1 দিয়ে রাখেন। তারপরেও কি বলছে, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে, তো বড় সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স, এটার সঙ্গে ছোট সংখ্যার দ্বিগুণ মানে 2y কি করলে বলছে, যোগ করলে, তো যোগ করলাম, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 13 হয়ে গেল। আমাদের বলছে সংখ্যা দুটি কত, এটা দেন ইকুয়েশন নম্বর 2। তো এখান থেকে আপনি বিভিন্নভাবে দেখেন, আমরা দুইটি ইকুয়েশন যদি সাজাতে পারি বিভিন্নভাবে এটা আমরা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে করব, আমাদের জাস্ট এক্স আর ওয়াই এর মান লাগবে। তো আমরা প্রথমে আমরা এইভাবে করতে পারি যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করতে পারেন। এটাকে 2 দ্বারা গুণ করেন, দেখেন 2x মাইনাস 2y 8। গুণ করার অর্থ সকল পাশেই গুণ করতে হবে সবাইকে। 1 নং সমীকরণকে আমরা কয় দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম। এখন কেন গুণ করলাম, দেখেন এখানে y আছে আর এখানে যদি আমরা 2y আছে, আমরা যদি এখানে 2y বানাইতে পারি তাহলে মাইনাস আছে, তো যোগ করলে কাটা যাবে এই জন্য। এখন আমরা 3 নং সমীকরণটা এখানে লিখি, লেখার পরে জাস্ট যোগ করে দেন। তো দেখেন 2y কাটা এখানে হচ্ছে 3x আর এখানে হবে আপনার 21, ঠিক আছে। তার মানে x ইকুয়াল 7, আমরা বড় সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে ছোট সংখ্যাটি কত, তো ছোট সংখ্যাটি আমরা যে কোনো ইকুয়েশনে মান বসাই দেন, আপনি এইখানে মান বসালে বের হবে এইখানেও। তো আমরা 1 নং ইকুয়েশনে যদি বসাই দিন, x এর মান আমরা কত পাইছি 7, তো 1 নং ইকুয়েশনে আমরা 7 মাইনাস y ইকুয়াল 4 পেয়ে গেলাম। তো মাইনাস y ইকুয়াল 4 মাইনাস 7, তো y ইকুয়াল 3 হবে, মাইনাস 3, এই মাইনাসে মাইনাসে কাটা গেলে 3। তার মানে সংখ্যা দুইটা কত, একটা 7 একটা কত 3। আমাদের কিন্তু এখানে চলে আসছে 7,3। তো এগুলো খুব ইজি অঙ্ক, তো আপনারা দেখলেও পারবেন। আর যারা মোটামুটি আমাদের 508টা ম্যাথ যারা করে আসছেন বইয়ের, তো মোটামুটি এই ম্যাথগুলো তাদের কাছে খুব সহজ লাগবে। তারপরে অঙ্কটা দেবো আমরা 5 নম্বর অঙ্ক। দেখেন 5 নম্বর অঙ্কটা বলা আছে যে ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে। তো বৃদ্ধির পূর্বে গতি ছিল কত, সাপোজ আমরা ধরে নিলাম যে বৃদ্ধির পূর্বে গতি ছিল এক্স, কিন্তু বর্তমানে গতি কত, 4 কিলোমিটার বৃদ্ধি করছে ঘন্টায়। আমরা আগে ধরে নিলাম যে আগে গতি ছিল এক্স, তো বর্তমানে গতি হয়েছে এক্স প্লাস 4, যেহেতু 4 কিলোমিটার বৃদ্ধি করছে, এটা বর্তমানে, এটা পূর্বে। তো এই অঙ্কটা করার জন্য আমরা সুন্দর একটা ফর্মুলা ইউজ করবো এই ধরনের সকল অঙ্ক করার জন্য, যে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। এই ধরনের সকল অঙ্ক এই একটা সূত্র দ্বারা সলভ করতে পারবেন। কিভাবে করতে পারবেন দেখেন, জাস্ট মানগুলো বসাবো। এখানে দেখেন সে কি বলছে যে ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করার ফলে গতি হয়ে গেল এটা, মানে ব্যাগ হয়ে গেছে এটা। 32 কিলোমিটার পথ, এটা কিন্তু দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে ব্যাগ। এত কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে। তো আপনার যা যা দেওয়া আছে আপনি এখানে বসাবেন, যেটা দেওয়া নাই ওটা বের হয়ে যাবে। তো আমাদের যা যা দেওয়া আছে আমরা এখানে বসাবো, যে দূরত্ব কত দেওয়া আছে 32 কিলোমিটার, তো দিয়ে দেন 32। ব্যাগ হচ্ছে এক্স প্লাস 4, এটি সময় দেওয়া আছে 4 ঘন্টা থেকে 4 ঘন্টা। তো এরকম দেওয়া আছে না, জাস্ট আমরা বসিয়ে দিলাম। দেখেন এই সূত্রটা যদি জানেন, এই ধরনের সকল অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। দূরত্ব ইকুয়াল ব্যাগ ইন্টু সময়। তো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। তো আগে ছিল, দেখেন যে আমাদের পূর্বে গতি ছিল কত, এটা দেওয়া ছিল না। আমাদের বলা আছে যে ঘন্টায় 4 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 32 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় লাগে। তো পূর্বে গতি ছিল, আমরা পূর্বে গতি ছিল এক্স ধরে নিছি। তো বর্তমানে যেহেতু ঘন্টায় 4 কিলোমিটার বৃদ্ধি করছে, তাহলে এক্স প্লাস 4। তো এই মানগুলো আমরা এই সূত্রে বসিয়ে দিচ্ছি। এখন আপনি চাইলে, তো এখানে দেখেন এক্স প্লাস 4 আছে, এটা যদি এই সাইডে দিয়ে দিই, মানে 32কে গুণাকার থাকলে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তো কি হচ্ছে, এক্স প্লাস 4 4 8 32, বা এক্স ইকুয়াল 8 মাইনাস 4 সমান 4। দেখেন আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে যে 4 কিলোমিটার। পূর্বে গতি ছিল কত, 4 কিলোমিটার। এক্স এর মানটা আমরা ধরে নিয়েছিলাম, তো আমরা এক্স এর মানটা বের করে ফেলছি। তো আপনার এই সূত্রটা মনে রাখবেন, এই সূত্রটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। পরের যে অঙ্কটা রয়েছে দেখেন, যে ক এর কাছে খ এর 4 গুণ মার্বেল আছে। ক যদি খ কে 18টি মার্বেল দেয়, তবে উভয়ের নিকট সমান সংখ্যক মার্বেল হবে। ক ও খ এর নিকট কতটি মার্বেল আছে দেখেন।
আমরা জানি না কার কাছে কতটি মার্বেল রয়েছে। বলা আছে ক এর কাছে, খ এর 4 গুণ আছে। আমরা ধরে নিলাম যে খ এর কাছে মার্বেল আছে এক্সটি, আমরা জানি না কত আছে। আমাদের বলা আছে যে ক এর কাছে এই খ এর 4 গুণ আছে, তার মানে এটাকে 4 দ্বারা গুণ করে, তার মানে ক এর কাছে আছে 4x, খ এর কাছে এক্সটি। কিভাবে নিলাম যে খ এর কাছে যদি এক্সটি থাকে তার কাছে থাকবে কি তার 4 গুণ, এটা গেল একটা। এখন বলছে ক যদি খ কে 18টি মার্বেল দেয়, আমরা শর্ত মতে লিখতে পারি। কি বলছে ক যদি খ কে, ক এর মার্বেল সংখ্যা 4x, এখান থেকে সে যদি কয়টি দেয় 18টি, সাপোজ 18টি দিয়ে দিলে তো মাইনাস হবে, তো 18টি দেয়, 18টি দিয়ে দেয়, এটা খ এর মার্বেল সংখ্যা ছিল, তাহলে এই খ এর সাথে এই 18টি এসে কি হবে যোগ হবে। খ এর কাছে x ছিল, তো ক তাকে কি তার 4x থেকে আর 18টি মার্বেল দিয়ে দিল, এই জন্য খ এর এখানে গিয়ে যোগ হলো। বলতেছে তাহলে উভয়ের নিকট মার্বেলের সংখ্যা সমান হবে। তাহলে যে ক যদি তার 18টা মার্বেল খকে দিয়ে দিল, এর ফলে কি হলো উভয়ের নিকট মার্বেলের সংখ্যা সমান হয়ে গেল। তো এটা কন্ডিশন ছিল, এই কন্ডিশন থেকে আমরা ক আর খ এর মার্বেলের সংখ্যা বের করতে পারবো। দেখেন এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে আসবে, এখানে এক্স আছে, এখানে 4x, এটা মাইনাস হয়ে আসবে 3x, আর এটা এই সাইডে যাবে 18টি 18 দ্বিগুণে 36। তো দেখেন x ইকুয়াল 36, 3 1 2 12। তো দেখেন x এর মান যদি 12 হয়, আমাদের বলছে ক ও খ এর নিকট কতটি মার্বেল আছে। তো দেখেন আমাদের ক এর নিকট ছিল কত 4x, তো x এর মান 12, তাহলে ক এর নিকট 4x, তাহলে 4 ইন্টু x এর মান যেহেতু 12 48। আবার খ এর নিকট আছে xটি, মানে শুধু 12টি। তো দুইজনের মিলে মার্বেলের সংখ্যা কত, দেখেন এখানে যে ঠিক আছে। তো অঙ্কটা আপনারা করবেন, এখানে 48 হবে অ্যান্সারে, আর হবে 12। তো সমাধান করলে আপনারা নিজেরা এই অঙ্কগুলো পারবেন যদি প্র্যাকটিস করেন। আমি যেভাবে বলে দিচ্ছি সেমভাবে যদি করেন। আর এতটুকু বলতে পারি, আমাদের এই বইটা যদি A to Z কেউ সমাধান করতে পারেন, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যদি 25টা অঙ্ক আসে বা 20টা আসে, আপনি 2-1টা বাদে সবই কমন পাবেন। বা বিগত পরীক্ষা হওয়ার, মানে আমাদের বইটা পাবলিশ হওয়ার পর যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় সেমভাবে কমন এসেছে অঙ্কগুলো। তো আশা করি আপনারা, মানে আমাদের যেহেতু অঙ্কের সংখ্যা খুব কম আর প্রত্যেকটা অঙ্কই একদম ডিটেলস আকার দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা প্রতিটা অঙ্ক করার চেষ্টা করবেন। পরে যে অঙ্কটা আছে দেখেন যে একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 1 মিনিটে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তো এই অঙ্কটা করতে হলে দেখেন একটা জিনিস বুঝতে হবে যে এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম হয়েছে 800 মিটার দীর্ঘ, ট্রেনটি 1 মিনিটে অতিক্রম করে, মানে 60 সেকেন্ডে অতিক্রম করে, তো ট্রেনটির দৈর্ঘ্য কত। তো দেখেন যখন প্ল্যাটফর্ম অতি করে তখন ট্রেন, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজস্ব একটা দৈর্ঘ্য ছিল যেটা আমাদের জানি না, আমরা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য x। তো ট্রেনটির দৈর্ঘ্য আমাদের কত, তো ট্রেনটি যখন 1 মিনিটে অতিক্রম করে কতটুকু দূরত্ব, প্ল্যাটফর্মের দূরত্ব প্লাস তার নিজের দূরত্ব। তো একটু কিছু চিন্তা করে দেখেন যে শুধু প্ল্যাটফর্ম অতিক্রম করলে তো হবে না, ট্রেনের নিজস্ব একটা দৈর্ঘ্য আছে, ওই দৈর্ঘ্যটা যদি অতিক্রম করে তাহলে সে প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে। এজন্য আমরা ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য ছিল x। তো তাহলে ট্রেনটিকে মোট কত দূরত্ব অতিক্রম করতে হয়েছে, 800 প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস x। আমাদের বলছে ট্রেন ঘন্টায় 84 কিলোমিটার বেগে চলে। এটাকে মিটার পার সেকেন্ড নিতে হবে, 84 ব্যাগ, আর এটা দূরত্ব, ব্যাগকে আমাদের দেওয়া হচ্ছে 84, এটাকে মিটার পার সেকেন্ড নিতে হলে 5/18 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দ্বারা গুণ করতে হয়। আমরা চাইলে এটাকে 6 দ্বারা কাটাকাটি করতে পারি। দেখেন 6 যায় একবার, 4 6 24, 3 6 18, 5 14 70/3, এটা ব্যাগ। আর এটা হচ্ছে দূরত্ব যেটা বের করলাম। আর আমাদের সময় দেওয়া আছে দেখেন 1 মিনিট। 1 মিনিট তো হবে না, আমাদের যেহেতু মিটার পার সেকেন্ডে হিসাব করতে হয় এই জিনিসগুলো, মিটার পার সেকেন্ডে 1 মিনিট সমান কত সেকেন্ড, তো 60 সেকেন্ড। তো আমরা কিন্তু পেয়ে গেলাম কি, ব্যাগ পেলাম 70/3, দূরত্ব পেলাম 800 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর সময় পেলাম 60 সেকেন্ড। তো টোটাল আমরা প্রত্যেকটা কিন্তু জানি। আমরা কি বুঝছিলাম, আপনাকে কিন্তু বলছিলাম যে মানে ট্রেনের দৈর্ঘ্যটা চেয়েছে, মানে এক্স এর মানটা বের করতে হবে। আমরা কি জানতাম, সূত্রটা দূরত্ব ইকুয়াল ব্যাগ ইন্টু সময়, আপনি বসিয়ে দেন অ্যান্সারটা চলে আসবে। দূরত্ব হচ্ছে 800 প্লাস এক্স, আর ব্যাগ
70/3 ইন্টু সময় কিন্তু 60। তো এটা কিন্তু হয়ে গেছে আমাদের। দেখেন আমরা কিন্তু সাজিয়ে ফেলছি। আমি বলছিলাম যে এই সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো। তো কীভাবে হচ্ছে দেখেন, এখানে যদি আমরা চাই 3 দিয়ে কাটাকাটি করি, 3 × 20 = 60। এখানে দেখেন 800 প্লাস এক্স আর 7 × 14, এখানে কিন্তু 1400 হল। তাহলে এক্স এর মানটা বের করলেই আমাদের যেহেতু হয়ে যাচ্ছে -800 সমান 600। তো চলে আসছে। কিন্তু আমি বলছিলাম যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা অনেক ক্ষেত্রে এই সূত্রটি ইউজ করব, অনেক জটিল জটিল অঙ্কের সমাধান করতে পারবো এই সূত্রটা দিয়ে। তো দেখেন এটা কিন্তু 600 মিটার ছিল। তারপরে যে অঙ্ক আমরা এটাও করবো সেমভাবে। দেখেন এখানে কি বলা আছে অঙ্কটা, যে একটি গাড়ি ঘন্টায় 45 মাইল বেগে এত মিটার চলার পর ঘন্টায় এত মাইল বেগে 40 মিটার চলে। মানে প্রথমে সে 45 মাইল বেগে 20 মিটার চলে, পরে 60 মাইল বেগে 40 মিটার চলে। তো সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত হবে? এই দেখেন মাইল পার ঘন্টা দেওয়া আছে, মাইল পার সেকেন্ডে না। যেহেতু এখানে মিনিট আছে, মিনিটগুলোকে ঘন্টাতে নিতে হবে। আমি একটু আগে বলছিলাম আপনাদেরকে যে টোটাল কতটুকু দূরত্ব ইকুয়াল কি সূত্র, একটা সূত্র দিয়ে করব, দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। তো আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে যে সে সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত। এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের আগে দূরত্ব নির্ণয় করতে হবে যে 45 মাইল বেগে কতটুকু গিয়েছিল আর 60 মাইল বেগে কতটুকু গিয়েছিল। তো ব্যাগ, এখানে ব্যাগ ছিল কত 45, আর সময় দেখেন 20 মিনিট। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে পার ঘন্টা। 20 মিনিটকে যদি ঘন্টাতে নিতে যায়, মিনিটকে ঘন্টাতে নিতে হলে 60 দ্বারা ভাগ করতাম। তো এটা ঘন্টায় চলে আসলো। তাহলে ব্যাগ ইন্টু সময় 0 0 3 × 2 = 6, 3 × 15 = 45। তো 15 মাইল গিয়েছিল কিভাবে 45 ঘন্টায় 45 মাইল বেগে গিয়েছিল 15 মিটার। সেমভাবে এখানেও বের করতে হবে যে ঘন্টায় 60 মাইল বেগে কতটুকু গিয়েছিল। এখানে দূরত্ব কত দেখেন, দ্বিতীয় দূরত্বটা ব্যাগ ইন্টু সময়। তো ব্যাগ কত আমাদের 60, আর সময় হইতে 40 মিনিট। মিনিটকে আমাদের কিছু নিতে হবে 60 দিয়ে ভাগ দিলে ঘন্টায় চলে আসবে। 0 0 কাটা 6 × 10 = 60, 40 মাইল গিয়েছে। তো আমাদের বলছে যে গড় সময় মানে গড় গতিবেগ কত। গড় গতিবেগ কি? গড় গতিবেগ হইতেছে মোট যতটুকু দূরত্ব অতিক্রম করলো তাকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। এখানে দেখেন 15 আর এটা দুইটাকে মোট সময় দিয়ে, এখানে মোট সময় কত, প্রথমে ছিল 20 মিনিট, তারপরে ছিল 40 মিনিট, টোটাল 60 মিনিট। 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা। তো এখানে 1 দ্বারা ভাগ করে দেন, তো হচ্ছে 55 মাইল পার ঘন্টা পার আওয়ার, 55 যেটা এখানে আছে। তো আপনি দেখেন আমরা কিন্তু একটা সূত্র দিই, দূরত্ব ইকুয়াল ব্যাগ ইন্টু সময়। বুঝতে হবে ব্যাপারগুলো যে কিভাবে হচ্ছে। এরপরে যে অঙ্কটা রয়েছে দেখেন 84 কেজি ধাতু গলিয়ে 40,000 পিন তৈরি করা হলো। প্রতিটি পিনের ওজন কত কেজি? কেজি হিসাবে দিয়েছে। দেখেন 84 কেজি গলিয়ে করি তাহলে কিন্তু ওজন বের হয়ে যাবে। কিন্তু এখন দেখেন এভাবে ভাগ করতে গেলে কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, উপরে 84 ঠিক রাখবো, নিচে 4 ইন্টু দেখেন কয়টা শূন্য আছে 4টা, 1 লিখে 4টা শূন্য দিন। এটা লেখা যায় কত, এটা লেখা একই কথা, কারণ এক লেখে আমরা শূন্যগুলো আলাদা করে ফেলছি। তো এখন কিন্তু আপনি চাইলে এটা কাটাকাটি করতে পারবেন। 4 × 2 = 21, উপরে কিন্তু হলো দেখেন 21, নিচে হচ্ছে এটা। এই অঙ্কটা দেওয়া হয়েছে, অঙ্ক কিন্তু সহজ, জাস্ট এই ভাগটাকে করতে পারে এই জন্যে। এখন দেখেন আমরা কি বলছিলাম, এইভাবে ভাগ করার ক্ষেত্রে অনেক অঙ্ক করানো হয়েছে। যে কয়টা শূন্য আছে ঠিক ডান দিক থেকে তত ঘর পরে দশমিক হবে। এখানে 4টা শূন্য, 4 ঘর পরে দশমিক হবে। তো অলরেডি 2 ঘর আছে, 1 2 3 4। তো দেখেন চলে আসছে খুব সহজে। দেখেন এটাই কিন্তু অ্যান্সার ছিল। পরবর্তী যে অঙ্কটা আছে দেখেন যে 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে। অঙ্কটা এর আগে করানো হয়েছে, যদি কঠিন, একটু কঠিন টাইপের, মানে অন্যগুলোর মতো এত সহজ না। আমি করিয়ে দেবো এখনই। তো দেখেন 5 টাকায় 2টি করে কমলা কিনে, তার মানে 2টি কমলা ক্রয় মূল্য, 2টি কমলার ক্রয় মূল্য হইতেছে 5 টাকা। 2টি কমলার ক্রয় মূল্য 5 টাকা। এখন বলা আছে 2টি কমলা 5 টাকা দিয়ে কিনছে। এখন এটার উপর 40% লাভ করবে। 5 টাকা, 2টি কমলা 5 টাকার উপর 40% লাভ করতে হবে। আমাদের এটাকে বের করতে হবে যে 5 টাকার উপর 40% লাভ কত, তারপরে বাকি চিন্তা। তো আমরা যদি বিক্রয় মূল্য 40% লাভে 5 টাকার উপরে, কার উপরে, এই 2টা কমলা 5 টাকা দিয়ে কিনছে, আমরা দেখবো 40% লাভে 2টা কমলার বিক্রয় মূল্য কত হয়, তাহলে আপনার হয়ে যাবে। তো 40% লাভে এই 2টি কমলার বিক্রয় মূল্য, তাহলে কি হবে 5 + 5 এর মানে গুণ
40%, 40% মানে কত? 40/100 সরাসরি বের করার সিস্টেম এটা। 5 এর 40% বের করবেন কিভাবে? 5 + 5 এর মানে গুণ 40%, 40% মানে কি? 40/100। এখন কাটাকাটি করেন, এটাতে কাটতে পারেন, এটা কিন্তু প্লাস, এখানে কাটতে যাবে না, এটাতে 5 × 10 আর এখানে 2, তার মানে হচ্ছে 7। একটা জিনিস খেয়াল করেন যে আপনি 2টা কমলা 5 টাকা দা কিনলেন, যদি 40% লাভে বিক্রি করতে চান এই 2টা কমলা আপনাকে বিক্রি করতে হবে 7 টাকা। 5 টাকা দা কিনে 7 টাকা। এখন আসেন আমরা অ্যান্সার কিভাবে, তাহলে দেখেন 7 টাকায় বিক্রি করতে হবে কয়টা কমলা? 40% লাভে 2টি কমলা, 7 টাকায় বিক্রি করতে হবে 2টি কমলা। আমাদের বলছে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, তাহলে আমরা বলতে পারি না যে 7 টাকায় বিক্রি করতে হবে, 7 টাকায় বিক্রি করতে হবে 2টি কমলা, 1 টাকায় বিক্রি করতে হবে 2/7, অতএব কয় টাকায়? 35 টাকায় বিক্রি করতে হবে ইন্টু 7, তো 5 5 × 7 = 35, 10টি। এখানে দেখেন চলে এসেছে। এরপর 11 নম্বর অঙ্কটা কিন্তু এর আগে করা হয়েছে। আসলেও আমি চাই যে আপনাদেরকে ভিডিওগুলা খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার জন্য। দেখেন যে আমি কয়টা ভিডিও করে মানে কয়টা ম্যাথ করাইছি আসলে ঠিক মতো বোঝাতে গেলে দেখেন মানে প্রায় 30 মিনিট হয়ে গেছে। তো তাহলে আমরা নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো এইভাবে ধরে আসলে আমি চাইলে তাড়াতাড়ি করতে পারি। তাড়াতাড়ি যদি আমি করাই মানে 30 মিনিটে আমি চাইলে কিন্তু 50টা অঙ্ক করাতে পারতাম। ব্যাপারটা হচ্ছে কি, 50টা অঙ্ক করালে কি আপনাদের অসুবিধা হতো যে আপনাদেরকে এত সুন্দরভাবে মানে এত ভালোভাবে আমি পার্ট বাই পার্ট বোঝাতে পারতাম না। এখন আপনারা যদি চান যে এত তাড়াতাড়ি দ্রুত শেষ করে দেওয়ার জন্য আমি পারবো। আর তার আগে সবাইকে বলবো যে আমাদের যে জব ডাইজেস্ট বইটা, এই বইটার মধ্যে আপনি দেখেন যে সবার টার্গেট কিন্তু বিসিএস বা ব্যাংক নয়। অনেকের মানে আমাদের মতো অধিকাংশ ছাত্রের টার্গেট যে কোনো একটা সরকারি জব হলে চলবে। তো শুধু তাদের জন্য আমি বলবো যে আমাদের এই একটা বইয়ের মধ্যে আপনি পাবেন বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও কম্পিউটার। মানে এই একটা বই যদি কেউ ভালোভাবে পড়তে পারেন, যেহেতু আমাদের প্রথমে এই বইটা যখন ছাপানো হয়েছিল তখন বইটার মধ্যে কিছু মানে ফন্ট মিস্টেক হয়েছিল, কিন্তু এখন কিন্তু নতুন বই ওই ফন্টগুলো ঠিক করে দেওয়া হয়েছে, এখন আর কোনো ভুল নেই বা কোনো মিস্টেক নেই। তো আমি বলতে পারি যে কোনো চাকরির পরীক্ষায় দেখেন, মনে করেন একটা চাকরির পরীক্ষা 100 মার্কের, তার মধ্যে 50 আসে ম্যাথ আর ইংলিশ থেকে, আর বাকি 50 আসে এই যে 5টা সাবজেক্ট আছে এইখান থেকে, যে এই একটা বই থেকে বাকি 50 মার্ক আসবে। আর এতটুকু বলতে পারি যে কোনো সরকারি চাকরি 50 মার্কের মধ্যে শুধু আমাদের এই একটা বই যদি ভালোভাবে পড়েন তাহলে আপনি 40-এর উপরে কমন পাবেন, এই 50-এর মধ্যে 40-এর উপরে। আর বাকি 50 থেকে আপনারা ম্যাথ আর ইংলিশ, আমাদের 2টা বই আছে, ওই 2টা বই দেখতে পারেন। তো যদি আপনি মানে খুব কম পড়ে খুব ভালো পরীক্ষা দিতে চান তাহলে আপনার এই বইটা আপনি দেখতে পারেন। কারণ হচ্ছে বইটা আপনার শেষ করতে 2 থেকে 3 মাস লাগবে, কিন্তু এই একটা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, কারণ অন্য মানে এই বই নর্মালি এই প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদাভাবে একটা বই পড়তে হবে, মানে আলাদা আলাদাভাবে 5টা বই পড়তে হবে। আর আমাদের এই একটা বই মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো একদম হ্যান্ড নোট আকারে নিয়ে আসা হয়েছে এটার মধ্যে। তো যেহেতু আগের বইটা কিছু পরিমাণ বলছিল যেগুলো আমরা সংশোধন করে দিয়েছি, আর এই বইটাতে এখন বর্তমানে যে বইটা বাজারে এটার মধ্যে কিন্তু ভুলগুলো সংশোধন হয়ে গেছে, আমরা সংশোধন করে দিয়েছি। আর এই বইটা থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন, কারণ আমাদের বইটা বিসিএস এর সিলেবাস নয় বা ব্যাংকের সিলেবাস নয়। আমাদের বইটা প্রাইমারি নিবন্ধনে আপনি 100% কমন পাবেন, তারপরে আপনি দেখেছেন মন্ত্রণালয়ের জব, তারপরে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যত পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য এই পরীক্ষার সিলেবাস অনুসারে লেখা হয়েছে। কারণ বিসিএস এর সিলেবাস চিন্তা করেন যে বিসিএস এ অনেক ডিপ পড়তে হয়, ভিতরের অনেক তথ্যই মানে যেগুলো পড়তে হয়, যেগুলো নর্মাল চাকরির জন্য পড়তে হয় না, এই সমস্ত চাকরির জন্য পড়তে হয় না। এই সমস্ত চাকরিতে পড়তে হয় আপনার কমন যে কোশ্চেনগুলো বিগত পরীক্ষায় বারবার আসে বা মোস্ট কমনগুলা, ভিতর থেকে এত বেশি কোশ্চেন আসে না। এজন্য আমাদের বইটা জাস্ট এই সিলেবাসে লেখা হয়েছে। এজন্য আপনি যদি এই একটা বই পড়েন জব ডাইজেস্ট, তাহলে আপনার এক মলাটে দেখা গেছে আপনি 5টা সাবজেক্ট কমপ্লিট হচ্ছে। আর ম্যাথ আর ইংলিশের জন্য আপনি যদি আলাদাভাবে প্রিপারেশন নিতে পারেন, আর এই বইটা যদি কেউ যদি মনে করেন যে আমি A to Z শেষ করতে পারছি, বা A to Z শেষ করার পরে আপনি যে কোনো চাকরির পরীক্ষা দিবেন, 100% আমি বলতে পারি যে আপনি চাকরির পরীক্ষায় বললাম তো 50টা কোশ্চেন আসে এই সাবজেক্টগুলো থেকে, আপনি 40-এর উপরে কমন পাবেন শুধু এই একটা বই যদি ভালোভাবে পড়তে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আর পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিও দেব। তো অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আর ইংলিশ নিয়ে একটু কথা বলি, আপনারা বলতেছিলেন যে ইংলিশের ভিডিও, আসলে অ্যাকচুয়ালি আমার আসলে এতটা সময় হয় না যে ম্যাথ কভার করার পর আপনাদেরকে ইংলিশের উপর ভিডিও দেবো। তারপরে আমি চেষ্টা করবো যে মাঝে মাঝে ইংলিশের উপরে লেকচার দেওয়ার জন্য, মানে আমাদের ইংলিশ বইটা থেকেই।
তো তার আগে বলবো যে আপনারা আমাদের বইগুলো সবার কাছে শেয়ার করবেন। আর যারা পরীক্ষা দিতে চান আমাদের গ্রুপে কিন্তু ফেসবুক গ্রুপে লার্নিং স্কুল লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। আমাদের পরীক্ষাগুলো কিন্তু সামনের সপ্তাহ থেকে নেওয়া হবে। তো আপনারা চাইলে ফ্রিতে আমাদের ফেসবুক গ্রুপে প্রতি সপ্তাহে এক্সাম দিতে পারেন। আর এক্সামগুলো যারা রেগুলার দিতে পারবে এতটুকু বলতে পারি যে সামনে যতগুলো চাকরির পরীক্ষা আছে আমাদের বইগুলো শেষ করার পরে ইনশাল্লাহ আপনি যদি পড়তে পারেন, আমরা যেভাবে গাইডলাইন দিচ্ছি, তো আপনি টিকবেন, এতটুকু বলতে পারি। এর চেয়ে আর বেশি কিছু বলবো না, যদি ভালোভাবে পড়তে পারেন। তো আপনার পড়তে হবে আপনাকে, বাট আমরা আপনাকে ডিরেকশন দিতে পারবো, এই বইগুলো আপনি দেখতে পারেন বা এইভাবে পড়তে পারেন, বাট আমরা তো আর আপনাকে মুখস্থ করিয়ে দিতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।